Welcome my dear students, welcome back on your channel Physics Module. আমি এসে গেছি আমার নেক্সট পার্ট অফ সেমিকন্ডাক্টর ভিডিও নিয়ে। আগের দুটো পার্টে আমি সেমিকন্ডাক্টরটা কি, ওয়াই সেমিকন্ডাক্টরস ওয়্যার ইনভেন্টেড, সেমিকন্ডাক্টরের পটি তত্ত্ব বা ব্যান্ড থিওরি দিয়ে আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম সেকেন্ড পার্টে। আই হোপ তোমরা ওই পার্টগুলো দেখেছো, না দেখলে আমি বলবো আবার একবার দেখে এসো, যাতে করে এই পার্টটা তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। আর এই পার্টে আমরা ডিসকাস করব টাইপস অফ সেমিকন্ডাক্টর নিয়ে। ভেরি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, সবাই রেডি আছো আশা করি। আজকে অনেক কিছু শিখতে হবে, সো লেটস স্টার্ট। দু রকমের জেনারেলি সেমিকন্ডাক্টর দেখতে পাওয়া যায়। আমরা আজকে ডিসকাস করব ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা নিয়ে। এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক সেই দুটো কি সেটা নিয়েও বলবো। আর এর সাথে সাথে তোমরা বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ, হোলস অ্যান্ড ইলেকট্রনসের কনসেপ্ট নিয়েও আমি আজকে ডিসকাস করব। সেমিকন্ডাক্টরের বেসিক দুটো ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে যেগুলো ন্যাচারালি, উইচ আর ন্যাচারালি অ্যান্ড পিওর ফর্ম অফ ক্রিস্টাল, তাদেরকে বলছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। মানে তার মধ্যে কোনো রকম ইম্পিউরিটিস প্রেজেন্ট নেই। তাহলে ডেফিনেশন লিখতে গেলে কি বলতে হবে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সেমিকন্ডাক্টরস which are pure naturally occurred crystals and do not possess any impurity, যেগুলোর মধ্যে কোনো রকম ইম্পিউরিটি বা বাইরে থেকে কোনো এক্সটার্নাল জিনিস মেশানো হয়নি, ন্যাচারাল একদম পিওর ফর্মে রয়েছে। যেরকম পিওর দুটো ফর্মের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যদি বলতে চাই, তাহলে সেগুলোকে বলবো সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম। পিওর সিলিকন অ্যান্ড পিওর জার্মেনিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি এক্সাম্পলস অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। পিওর সিলিকন অ্যান্ড পিওর জার্মেনিয়াম, ঠিক আছে, যেগুলো ন্যাচারালি অকার্ড হয়, যেগুলোর মধ্যে এক্সটার্নালি কিছু জিনিস মেশানো হয়নি। সো এগুলোর অ্যাটমিক নাম্বার কি দেখে নিই। পিওর সিলিকনের অ্যাটমিক নাম্বার আমরা জানি 14। এটা ইলেকট্রন কনফিগারেশন করলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। ওকে। আর পিওর জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার 32। এটার ইলেকট্রন কনফিগারেশন করলে কি জানতে পারবো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p2। ওকে, তাহলে এর লাস্ট অরবিট দেখতে পাচ্ছ, লাস্ট অ্যাকচুয়ালি ভ্যালেন্স ইলেকট্রনগুলো হচ্ছে 2, 2, 4। এইটার ভ্যালেন্স ইলেকট্রনসগুলো হচ্ছে 2 and 2, 4 নাম্বার অফ ইলেকট্রনস, যেটা আমরা জানি that both germanium and silicon contains 4 valence electrons. Okay, 4 number of valence electrons. এখানে 4, এখানেও 4 valence electrons, and they both belong to the carbon family. ঠিক আছে, কার্বন ফ্যামিলির মানে পর্যায় সারণী বা পেরিয়ডিক টেবিলে কার্বনের নিচে কার্বন ফ্যামিলিতে এটার কার্বনেরও 4টে আছে, এটারও 4টে। according to that concept they both also fall under the carbon family. ওকে, তাহলে কি জানতে পারলাম? যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে সেই জিনিসগুলো যার মধ্যে কোনো ইম্পিউরিটি মেশানো নেই, ন্যাচারালি অকারিং। আর এক্সট্রিনসিকটা কি হবে? তার উল্টোটা, যার মধ্যে ইম্পিউরিটি মেশানো আছে, দে আর নট ন্যাচারালি অকারিং, যার মধ্যে আমরা বাইরে থেকে কিছু জিনিস মিশিয়েছি। এবার এই মেশানোটার কেন হয়? সেইটার কারণ হচ্ছে যে তার কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা বাড়িয়ে দেওয়ার জন্য। টু ইনক্রিজ দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য সেমিকন্ডাক্টর উই মিক্স ইম্পিউরিটিস টু ইট। এবার এক্সট্রিনসিক নিয়ে একটু পরে আলোচনা করব, তার আগে ইন্ট্রিনসিকের এই ব্যাপারটাকে বুঝে নিই যে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কী কী পয়েন্টস, সেটা তো জানলাম ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পলস, বাট বেসিক্যালি কী কী পয়েন্টস হতে পারে সেটা একটু নোট ডাউন করে নেবো। ঠিক আছে, এটা তোমরা আশা করি বুঝে নিয়েছো। এরপরে কিছু পয়েন্টস লিখবো অ্যাবাউট ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে there are no free electrons at absolute zero temperature, means 0 Kelvin. No free electrons in an intrinsic semiconductor. 0 Kelvin বা absolute zero temperature they don't have any free electron, মানে all the electrons, যে 4টে ইলেকট্রনস দেখালাম,
চারটে ইলেকট্রন কিরকম বন্ড তৈরি করে, কোভ্যালেন্ট বন্ড। সেকেন্ড পয়েন্ট আমাদের যে চারটে ইলেকট্রনস যে আউটার মোস্ট শেলে রয়েছে সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম বোথ, সেইটা অ্যাকচুয়ালি অল দ্য ইলেকট্রনস ফর্ম কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তো অ্যাকচুয়ালি ওই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে সবকটা রয়েছে। ভ্যালেন্স ব্যান্ড কি, কন্ডাকশন ব্যান্ড কি আগের ভিডিওতে বলেছি, তোমরা ওইটাকে দেখে নিতে পারো, ওখান থেকে পড়ে নেবে, আমি এখানে কিছু ডিটেল বলছি না। তো সেইখানে কি দেখা যাচ্ছে যে অল দ্য 4 ইলেকট্রনস অফ আউটার মোস্ট শেল আর প্রেজেন্ট ইন ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডে না গেলে ফ্রি ইলেকট্রনস তো থাকছে না, দ্যাট ইজ ওয়াই তার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রনস নেই। তাহলে চারটে, সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে, 4 ইলেকট্রনস অফ আউটার মোস্ট শেল ফর্ম কোভ্যালেন্ট বন্ড, মানে সমযোজী বন্ধন। ওকে, অ্যাবসলিউট জিরো মানে পরম শূন্য তাপমাত্রা, যেটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিফাইন করা হয়। ওকে, নেক্সট পয়েন্ট কি, অ্যাট 0 কেলভিন দে অ্যাক্ট লাইক অ্যান ইনসুলেটর বা অন্তরক পদার্থর মতো এরা অ্যাক্ট করে। কোনো ফ্রি ইলেকট্রন নেই, অবভিয়াসলি তার মধ্যে কোনো কারেন্ট পরিবাহিতা নেই, তো অবভিয়াসলি দে উইল অ্যাক্ট লাইক ইনসুলেটর। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা, সব কিছু কিন্তু কোরিলেটেড। পুরো জিনিসটা ভালো করে নিজের মধ্যে ভিজুয়ালাইজ করো। ঠিক আছে, কোনো ফ্রি ইলেকট্রন নেই, অবভিয়াসলি তারা তো থেকে কারেন্ট ফ্লো করবে, সেই জন্য করতে পারছে না। অল দ্য 4 ইলেকট্রনস কিসে বিজি, কোভ্যালেন্ট বন্ড ফরমেশনে বিজি, তো তাহলে অবভিয়াসলি তার মধ্যে কোনো কারেন্ট পরিবাহিতা থাকবে না। ব্যান্ড থিওরি দিয়ে আমি যদি ধরি এটাকে কন্ডাকশন ব্যান্ড সিবি দিয়ে লিখছি, আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড ভিবি দিয়ে লিখছি। ওকে, অল দ্য ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রনস নেই, কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রনস আমরা পাবো না নর্মালি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। আর এটা কি ছিল বলেছিলাম, ইজি ফরবিডেন এনার্জি গ্যাপ। আর ভ্যালেন্স ব্যান্ড ইজ ফুল অফ ইলেকট্রনস। এখানে স্যার বলতে পারে, আপনি যে বললেন চারটে ইলেকট্রন আছে, এখানে এতগুলো কেন ইলেকট্রন দেখাচ্ছে? সেমিকন্ডাক্টর তো কি, একটা তো ক্রিস্টাল, ক্রিস্টালে তো অনেকগুলো ইলেকট্রনস আছে, নট ফর ওয়ান অ্যাটম, দেয়ার আর লটস অফ অ্যাটমস হুইচ আর মেকিং কম্বাইন্ডলি আ ক্রিস্টাল। তাহলে ক্রিস্টালে তো অনেক ইলেকট্রনস থাকবে, সেই জন্য এখানে চারের বেশি দেখিয়েছি। ওকে, সো কন্ডাকশন ব্যান্ড ইজ ওপেন অর ব্ল্যাঙ্ক, ভ্যালেন্স ব্যান্ড ইজ ফুল অফ ইলেকট্রনস। ঠিক আছে, এই পয়েন্টসগুলো হচ্ছে অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যখন এর মধ্যে কোনো কন্ডাক্টিভিটি বা কারেন্ট পরিবাহিতা নেই। ঠিক আছে, এবার কি সিন হবে, নাও ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দিস ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। না হলে তো কারেন্ট ফ্লো হবে না, আমায় কারেন্ট ফ্লো তো করাতে হবে, দ্যাট ইজ আওয়ার মোটো, যে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের মধ্যে থেকেও যদি আমি কারেন্ট ফ্লোটা বাড়াতে পারি বা ওর মধ্যে তড়িৎ চালাতে পারি, তাহলে এইটা করার জন্য আমায় টেম্পারেচার ইনক্রিজ করতে হবে। তো 0 থেকে যদি আমি ইনক্রিজ করে দিই, তাহলে কি সঙ্গে সঙ্গে এর মধ্যে কারেন্ট ফ্লো করা চালু হয়ে যাবে? না, সঙ্গে সঙ্গে কারেন্ট ফ্লো চালু হবে না। একটা সার্টেন অ্যামাউন্টে টেম্পারেচার উঠলেই তারপরে সেটা চালু হবে। 0 কেলভিনের থেকে 50 করলাম, 100 করলাম, হবে না, 200 করলাম, হবে না, 300 কেলভিনে এসে একটু একটু ওর মধ্যে থেকে ফ্রি ইলেকট্রনস ফর্ম হওয়া চালু হয়। তাহলে কি জানলাম, 300 কেলভিন, 300 কেলভিন মানে 27 ডিগ্রি সেলসিয়াস, অলমোস্ট room temperature. At such temperature only one free electron generates, only one electron will be free among 10 to the power 29 electrons. তাহলে বুঝতে পারছো, এতগুলো ইলেকট্রনের মধ্যে থেকে মাত্র একটা ইলেকট্রন ফ্রি হবে কখন, রুম টেম্পারেচারে আসলে। রুম টেম্পারেচারে এসেও অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ভালো পরিবাহিতা পাওয়া যাচ্ছে না, কন্ডাক্টিভিটি পাওয়া যাচ্ছে না, তার মানে আমায় আরও ইনক্রিজ করতে হবে, আরও কিছু একটা করতে হবে। সেই জিনিসটা কি, এবার সেই বিষয়টা নিয়ে একটু ডিটেইলি জানবো, যে সেমিকন্ডাক্টর ক্রিস্টালে এর থেকেও বেশি টেম্পারেচার ইনক্রিজ করলে বা এইরকম অবস্থাতেই ওয়েন লুজ ইলেকট্রন ফর্ম হচ্ছে ঠিক কি চেঞ্জেস হয়। ফার্স্ট অফ অল আমরা সিলিকনের ক্রিস্টাল একটা এঁকে নেবো। সিলিকন জার্মেনিয়াম যাই এঁকো, দুটোর মধ্যেই সেম কাইন্ড অফ কিন্তু অপারেশন হয়, তো যে কোনো একটা দিয়ে এক্সপ্রেস করলেই চলবে। সিলিকনটা দিয়ে করে দিচ্ছি। এখানে 2 3 1 2 3 1 2 3, ওকে।
4টে করে আউটার মোস্ট শেলে রয়েছে সবকটার, 3 4 1 2 3 4 টয় ফিনিশ। সবকটায় সিলিকন সিলিকন লিখে দেব। ওকে, তো সিলিকন সেমিকন্ডাক্টরের পিওর ক্রিস্টালের ফর্মেশন রেডি। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বলেছিলাম যে কোভ্যালেন্ট বন্ড থাকে, সমযোজী বন্ধন, তার মানে শেয়ার করে রয়েছে, এটা এর সঙ্গে শেয়ার হবে, এই দিকেও শেয়ারিং থাকবে, এই দিকেও কোনো পাশের অ্যাটমের সঙ্গে শেয়ার হবে, এই দুটো শেয়ার করে আছে, এদিকেও শেয়ারিং, এখানেও শেয়ারিং, সব জায়গায় সবকটাই একে অপরের সাথে শেয়ার করে থাকবে ইলেকট্রনস ফর সিলিকন ক্রিস্টাল। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং নাও, আমি যেটা বললাম যে টেম্পারেচার বাড়াতে হবে, এনার্জি হাই করতে হবে, যে উই হ্যাভ টু ইনক্রিজ দ্য টেম্পারেচার ইনক্রিজ করলে রুম টেম্পারেচারে অ্যাটলিস্ট এসে অ্যাট 300 কেলভিন আমরা কি দেখতে পাবো, একটা বন্ড ব্রেক হয়েছে অ্যামাউন্ট 10⁻29 নাম্বার অফ অ্যাটমস। তাহলে অনেকগুলো একটা ক্রিস্টালের মধ্যে অনেকগুলো অ্যাটমস রয়েছে, তার মধ্যে মাত্র একটা কোভ্যালেন্ট বন্ড এসে ব্রেক হলো। সাপোজ এই বন্ডটা ব্রেক হচ্ছে, এই বন্ডটা আমার ব্রেক হলো, তাহলে এইখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার কি হচ্ছে, রিলিজ হয়ে গেল। লেটস সে দিস ইলেকট্রন গোজ সামওয়্যার এলস লাইক আপ হিয়ার। তাহলে এখান থেকে যখন একটা ইলেকট্রন মুভ করে এদিকে চলে গেল, মানে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে চলে যাচ্ছে, কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, মানে এই ইলেকট্রনটা উইল নাও বি রেসপন্সিবল ফর দ্য ফ্লো অফ কারেন্ট। কিভাবে কারেন্ট ফ্লো করবে, কেননা আমরা জানি ইলেকট্রনের অপোজিট দিকে কারেন্ট ফ্লো করে, তাহলে এই দিকে কারেন্টটা ফ্লো করবে, আর ইলেকট্রনের ফ্লোয়ের অপোজিট দিকে ইলেকট্রনটা কিসের জন্য তৈরি হলো, হিট দেওয়ার জন্য। ওকে, হিট দেওয়ার জন্য ইলেকট্রনটা তৈরি হলো। The electron formed in such a way are called thermally generated electrons. মানে তাপ দেওয়ার জন্য বা হিট এনার্জি দেওয়ার জন্য তো ইলেকট্রনটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, তাই থার্মালি জেনারেটেড, থার্ম মানে হিট। সো এইভাবে তৈরি হচ্ছে একটা কারেন্টের ইনিশিয়েশন। আরেকটা যেটা জিনিস আমি বলেছিলাম যে কারেন্ট নট অনলি ইলেকট্রন বাট হোলসের থ্রুও পাস করছে। তাহলে হোলসটা কি, হোলস আর নাথিং বাট পজিটিভ চার্জ। হোলস হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার। মানে দেখো এখান থেকে যেই বন্ডটা ব্রেক করে ইলেকট্রনটা উপরে জাম্প করে যাচ্ছে, তাহলে এইখানে কি একটা পজিটিভ জোনের ক্রিয়েশন হচ্ছে, একটা পজিটিভ চার্জের ফর্মেশন হচ্ছে। তার মানে ইলেকট্রনস অ্যান্ড হোলস ক্রিয়েশনস আর সাইমালটেনিয়াস। ইলেকট্রন অ্যান্ড হোল ক্রিয়েশনস লিখবো, ইলেকট্রন অ্যান্ড হোলস ক্রিয়েশন is simultaneous for intrinsic semiconductor। তাহলে intrinsic semiconductor আরেকটা কি জানতে পারলাম, যে number of electrons will be equals to the number of holes formed। okay, and this thing is called intrinsic concentration। এইটা হবে equal to ni, ne equals to nh, সেইটাই actually ni, this is called intrinsic concentration। তাহলে এই নাম্বার অফ হোলস অ্যান্ড ইলেকট্রনসটা কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার কিছু নয়, পার ইউনিট ভলিউমে আমরা এটাকে ক্যালকুলেট করে থাকি, যে পুরো অ্যাটমটা বা পুরো ক্রিস্টালটার পার ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রনস বেরোতে পারে, এরকম একটা রাফলি ক্যালকুলেশন, প্রপার অ্যাকচুয়াল নাম্বার কিন্তু এগুলো নয়। তো এবার এই দুটোর যদি তুমি ভ্যালু বলতে চাও, তাহলে সিলিকন অ্যান্ড জার্মেনিয়ামের জন্য দুটো ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রনস অ্যান্ড হোলস বেরোয়। সেই ভ্যালুসগুলো, ফর সিলিকন this value of Ni is 1.5 into 10 to the power 6 meter cube for per meter cube, okay, per meter cube, and for germanium this value of Ni is 2.4 into 10 to the power 19 meter per meter cube। ওকে, এই দুটো ভ্যালু তাহলে বুঝতে পারছি টেম্পারেচারের সাথে এনআই এর একটা রিলেশন আছে। কি মনে হচ্ছে, বেসিক তোমাদের কি মনে হচ্ছে যে টেম্পারেচারের সাথে এনআই বা ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন যেটার দ্বারা ইলেকট্রনস অ্যান্ড হোলস রিলিজ হচ্ছে, সেটার কি টেম্পারেচারের সাথে কোনো রিলেশন থাকতে পারে? অবভিয়াসলি পারে। টেম্পারেচার বাড়ালে তবেই তো আমার ইলেকট্রনস অ্যান্ড হোলস জেনারেশন হচ্ছে, অ্যান্ড সাইমালটেনিয়াস জেনারেশন হচ্ছে। যতগুলো ইলেকট্রনস জেনারেট হবে তত নাম্বার অফ হোলসই জেনারেট হবে। তো তাহলে এই জিনিসটার একটা নিশ্চয়ই প্যারামিটার রয়েছে। তো সেই প্যারামিটার রিলেশনটা হচ্ছে that Ni directly proportional to the e to the power Eg by kt
T. Okay, this is the relation of Ni with temperature. Okay, এখানে তাহলে ইটা কি ইলেকট্রনের চার্জ, Eg is forbidden energy gap, k টা কি, k is Boltzmann constant, and this T is absolute temperature in Kelvin. ওকে, দিস ইজ দ্য রিলেশন। তাহলে আমরা কি জানতে পারলাম, হোলসও জেনারেট হচ্ছে, ইলেকট্রন জেনারেট হচ্ছে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, হোলস হচ্ছে পজিটিভলি চার্জ। তার মানে হোলসটাকে আমরা কি বলতে পারবো, অ্যাকচুয়ালি হোলসটাকে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে দ্য ক্রিয়েশন অফ ভ্যাকেন্সি ডিউ টু দ্য এমিশন অফ থার্মালি জেনারেটেড ইলেকট্রনস। ভ্যাকেন্সি ক্রিয়েটেড বাই thermally generated electrons is called holes. তাহলে এইখানটায় যে ইলেকট্রনটা সরে গেছিল আমি টেম্পারেচার দেওয়ার ফলে বললাম, তাহলে সেটাই কি হচ্ছে, একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে, এইখানে একটা ভ্যাকেন্ট প্লেস মানেই হোল ক্রিয়েট হচ্ছে, আর সেখানে পজিটিভ চার্জের ইনিশিয়েশন হচ্ছে। অ্যাকচুয়ালি তো নিউট্রাল থাকে ক্রিস্টাল, অ্যাট 0 কেলভিন এটার ক্রিস্টালটা নিউট্রাল থাকছে, অল দ্য ভ্যালেন্স ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন কোভ্যালেন্ট বন্ড। এবার বন্ড ব্রেক করলে তখনই তো ওইখানে একটা চার্জ সেপারেশন হবে। এই পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রনস অ্যান্ড হোলসের একটা সেপারেশন না হলে হাউ দ্য কারেন্ট উইল ফ্লো। দিস ইজ দ্য রিজন দ্যাট আফটার দ্য সেপারেশন অফ চার্জ কারেন্ট স্টার্টস টু ফ্লো ইনসাইড আ সেমিকন্ডাক্টর। এটা হলো একটা প্রসেস যেটা দিয়ে আমরা কারেন্ট ফ্লো স্টার্ট করতে পারি। আরেকটা প্রসেস কি হতে পারে, যে রিলেটিভ মুভমেন্ট অফ হোলস। একটা তো হলোই থার্মালি জেনারেটেড ইলেকট্রনসের জন্য, আর রিলেটিভ মুভমেন্টস অফ হোলস কি সেটা একবার দেখে নিই। ওয়াই দ্য মুভমেন্ট ইজ রিলেটিভ? হোলস অ্যাকচুয়ালি মুভ করে না, মুভ করছে অনলি ইলেকট্রনস। এইখানে আমি বললাম যে টেম্পারেচার ইনক্রিজ হয়েছে, হোল ক্রিয়েট হয়েছে, ভ্যাকেন্ট প্লেস, এই ইলেকট্রনটা এখানেই যেতে হবে কোনো কথা নেই, যে কোনো জায়গায় আশেপাশে দূরে যেতে পারে। আরেকটা কেস ভাবো, ওয়্যার অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করলে কি জিনিসটা ঘটবে সেটা একটু দেখতে চাই। তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা আমি লেটস সে অ্যাপ্লাই করলাম ইন দিস ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করে দিলাম। এবার কি হচ্ছে, as we know that electrons try to flow in the opposite direction of electric field, তাহলে এইখানে যে ইলেকট্রনস গুলো রয়েছে, অলসো দিস ইলেকট্রন এইদিকে চলে আসতে থাকবে। এই যে লুজ ইলেকট্রনটা ছিল থার্মালি জেনারেটেড ইলেকট্রন, ওইটা বলো বা এই বন্ডের বলো, এই বন্ডের বলো, এই বন্ডের সবকটা বন্ডের ইলেকট্রনস গুলো আবার চলে আসতে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে লেটস সে এরকম একটা এনার্জি পেয়ে গেল এই ইলেকট্রনটা, this electron is now able to break this bond. Okay, this electron is now able to break this bond, and by doing so this electrons jumps to this hole. ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনটা এখানটায় চলে এলো, ইলেকট্রনটা এখানে চলে আসার জন্য কি হচ্ছে, একটা বন্ডটা আবার ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা হোল হয়ে গেছিল, ভ্যাকেন্ট হয়ে গেছিল, ওই ভ্যাকেন্সিটা নেই, আবার ফিল্ড হয়ে যাচ্ছে। Okay, again this bond is getting formed, so ইলেকট্রন আবার চলে এলো নিজের জায়গায়। বাট এই যে বন্ডটা ব্রেক করে ইলেকট্রনটা এদিকে এসেছিল, ঠিক আছে, ইলেকট্রনস গুলো তো তাহলে এইদিকে ফ্লো করছে, ইলেকট্রনটা যে এখানের এই বন্ডের লেটসে ব্রেক করে এখানে এলো, তাহলে এইখানে সাইমালটেনিয়াসলি একটা পজিটিভ চার্জের জায়গা ক্রিয়েশন হলো, তার মানে এখানে হোলটা চলে গেল। অ্যাকচুয়ালি কথাটা চলে গেল না, আমরা এইখানটাতেই ভুলটা করি। হোলস কখনো যাচ্ছে না, অ্যাপারেন্ট মুভমেন্ট, ঠিক আছে, অ্যাপারেন্ট মুভমেন্ট হচ্ছে, মানে আমার এখানে ইলেকট্রন ছিল না, পজিটিভ ছিল, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, এই ইলেকট্রনটা এখানে নেমে এলো, নেমে এসে এই পজিটিভটার মধ্যে নিউট্রাল করে আবার বন্ড ক্রিয়েট করে দিল, যেটা কোভ্যালেন্ট বন্ড ছিল ওরকমই বন্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে ইলেকট্রনটা এখান থেকে নেমে এলো, সেইখানটায় তো আবার একটা পজিটিভ চার্জের ফর্ম হয়ে গেল। তার মানে হোলসটা আমরা মনে হচ্ছে ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট this hole has moved from this position to this position. Actually কিন্তু এখানে হোলের মুভমেন্ট হয়নি, ইলেকট্রনস গুলোই মুভ করেছে। স্যার আমরা কি লিখতে পারি, যে অ্যাকচুয়ালি বাই অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড apparent movement of holes
অকার। এটা গেল ফার্স্ট পয়েন্ট। নেক্সট কি হচ্ছে, তাহলে ইলেকট্রন এদিকে মুভ করছে, ইলেকট্রনটা এদিকে মুভ করে এলো, আমরা কি জানি কারেন্ট ইলেকট্রনের উল্টো দিকে যায়, তার মানে এই সময়ও একটা কারেন্ট যাবে, সেটার ডিরেকশন এই দিকে হবে, ঠিক আছে। দিস অ্যাপারেন্ট হোল মুভমেন্ট ক্রিয়েটস আ কারেন্ট টু ফ্লো which is called whole current। এইটাই অ্যাকচুয়ালি হোল কারেন্ট হিসেবে পরিচিত, ওকে, IH। তার মানে অ্যাকচুয়ালি নেট কারেন্ট আই নেট যদি লিখি তাহলে সেটা লিখতে পারবো যে সামিশন অফ IH প্লাস IE, মানে হোল কারেন্ট আর ইলেকট্রন কারেন্টের টোটাল সামিশনটাই হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের পুরো কারেন্ট বা প্রবাহ মাত্রার জন্য রেসপন্সিবল। সেই জন্যই কিন্তু আমরা চার্জ ক্যারিয়ার্স বলেছিলাম, মনে করে দেখো, যে হোলও একটা চার্জ ক্যারি করছে, ইলেকট্রনও চার্জ ক্যারি করছে, দুটোই কিন্তু সমানভাবে রেসপন্সিবল ফর দ্য কারেন্ট ফ্লো ইন কেস অফ সেমিকন্ডাক্টর।